ডেঞ্জারাস লাভার পর্ব 10। ছোঁয়ার চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। ভাইয়া, তুমি খুব চালাক। ছোঁয়া আপু বুঝতেই পারল না তোমার পরিচয়। বুঝবে কি করে, তোর ভাই তো অনেক চালাক। যে করেই হোক ছোঁয়াকে নিজের করতে হবে। ছোঁয়াই পারে আমাকে বাঁচাতে। আচ্ছা ভাইয়া, তুমি কি ছোঁয়া আপুকে কখনো নিজের আসল পরিচয় দিবে না? হ্যাঁ দিব তো, সময় হলেই দেব। ছোঁয়া আপু তো তোমাকে দু চোখে দেখতে পারে না, তোমার আসল পরিচয় জানলে যে কি হবে? কিছুই হবে না, আমি সব সামলে নিব। ছোঁয়া দরজায় দাঁড়িয়ে সব শুনছে, তার বুঝতে বাকি রইল না যে জীবন আরও একবার তাকে ঠকিয়েছে। সে এতদিন যাকে বন্ধু ভেবেছিল সেই আসলে তার পরম শত্রু। তার মানে রুদ্র কি আবার ফিরে এসেছে? তাইলে এবার কি তার টার্গেট দোহা আর আম্মু? ভাবতেই শরীরে কাঁটা দিচ্ছে ছোঁয়ার। বাবার পরে বেঁচে থাকার একমাত্র মানে আম্মু আর দোহা, তাদেরও যদি কোনো ক্ষতি হয়ে যায়। ছোঁয়ার মাথা ভার হয়ে আসছে এসব ভাবতে ভাবতে। হঠাৎ ছোঁয়ার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো, যেন মাথার ওপরে কেউ খুব ভারী একটা কিছু রেখে দিয়েছে। একটা সময় মাটিতে লুটিয়ে পড়ল ছোঁয়া। চোখ মিলতেই দেখল সবাই ছোঁয়াকে ঘিরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের ভেতরে আবার স্বাভাবিক হলো ছোঁয়া। রুদ্র আর রোদেলাকে দেখে কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনা মনে পড়ল ছোঁয়ার। ছোঁয়া, কি হয়েছিল আবার? সকালে কি ঠিকমতো খাওনি? আসলে স্যার কি জানো হলো, আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে, শুয়ে থাকো, রেস্ট নাও। এক কোণে দাঁড়িয়ে আছে রুদ্র। ছোঁয়ার ইচ্ছা করছে যে রুদ্রকে মেরে ফেলতে। রাগী লোক নিয়ে রুদ্রের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল ছোঁয়া। নিজেকে নিজেই গালাগালি করছে ছোঁয়া মনে মনে। রুদ্র ছোঁয়ার কাছে এসে বসল। কি হয়েছিল ছোঁয়া? আপনি? তারপর ছোঁয়া ভাবল এখন যদি সে রুদ্রকে বুঝতে দেয় যে সে সব বুঝে গিয়েছে, সব জানতে পেরেছে, তাহলে রুদ্র হয়তো তার আম্মুর আর দোহার কোনো ক্ষতি করে দিতে পারে। এখনই কিছু বুঝতে দেয়া যাবে না। ছোঁয়া নিজেকে সামলে বলল, কিছু না ভাইয়া, মাথাটা একটু ঘুরিয়ে গিয়েছিল। আসলে কাল অনেক হেঁটেছি তো তাই। এখন কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা ছোঁয়া, আজ কিন্তু বিকেলে আমরা ঢাকায় রওনা দিব, গুজগাজ করে নিও। আচ্ছা ঠিক আছে। রুদ্র চলে গেল। ছোঁয়া আজ কষ্ট পাবে নাকি ভয় পাবে বুঝতে পারছে না। বাবার খুনি তার চোখের সামনে, কিন্তু সে কিছুই করতে পারছে না। উল্টে ভালো ব্যবহারের অভিনয় করতে হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমার সাথে জোর করে বিয়ে দেওয়ার আগেই তো আমার বাবাকে খুন হতে হয়েছিল রুদ্রের হাতে। কিন্তু এখন সে আবার কেন আমাকে তার জীবনে চাচ্ছে, আবার কেন আমার পেছনে লেগেছে? আর কাল তার চোখে আমি যা দেখলাম তাতে তো আমি কোনো রাগ বা হিংস্রতা দেখিনি। কি হচ্ছে আমার সাথে ভাবতেই ছোঁয়া মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়ল। কিছুই ঢুকছে না। ছোঁয়া আর দেরি না করে তার মাকে ফোন দিল। হ্যালো আম্মু। হ্যাঁ মা বল। আম্মু কোনো প্রশ্ন করবে না, যা বলছি তাই করো। রেডি থাকো, আমি আসলেই দোহা, আমি মামা বাসায় চলে যাব। কি হয়েছে আমাকে খুলে বল। আম্মু বললাম তো সব বলবো। কথা বলা শেষ করে ছোঁয়া পেছনে তাকাতেই ছোঁয়ার অন্তর কেঁপে উঠল। রুদ্র দাঁড়িয়ে আছে, চোখ দুটো ধারণ করেছে রক্তবর্ণ। আপনি? রুদ্র আর কিছু না বলে ছোঁয়াকে এক ঝাটকা দিয়ে ছোঁয়াকে বিছানা থেকে উঠিয়ে। তুমি কি ভেবেছ জান, তুমি রোদেলার রুমের সামনে জ্ঞান হারিয়েছ, আর কেন হারিয়েছ তা আমি জানি না? এত বোকা ভাবো আমাকে? আমার খটকা ছিল, কিন্তু জ্ঞান ফিরতেই তোমার তাকানো দেখে আমি শিওর হয়েছি। কোথায় পালাবে তুমি? আপনি কেন এমন করছেন? ভালোবাসি তাই। মিথ্যা কথা। আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনি আমাকে কিভাবে ভালোবাসতে পারেন? এই বিয়ের জন্য আপনি আমার বাবাকে খুন করেছেন, সেখানে ভালোবাসা কিভাবে আসে? ছোঁয়া আমার কথা শোনো, আমি তোমার বাবাকে মারিনি। আর তখন ও তো কিছু আমি বুঝতাম না। বিয়ে মানে অনেক দায়িত্ব, এই দায়িত্ব অতটুকু বয়সে নেয়াটা আমি মেনে নিতে পারিনি। কিন্তু তোমাকে দেখার পর, জানার পর আমি অনুভব করেছি যে তুমি আমার বউ আর আমি তোমাকে অনেক ভালোবাসি। ছোঁয়ার ঠোঁট দুটো কাঁপছে। রুদ্র ছোঁয়ার কোমর আরো শক্ত করে চেপে ধরতেই ছোঁয়া চোখ বন্ধ করে ফেলল। রুদ্র ছোঁয়ার কপাল থেকে আঙুল ছোঁয়াতে
ছোঁয়াতে আঙুল নিচে নামাচ্ছে। ছোঁয়া চোখ বন্ধ করে আছে। অনেক ইচ্ছা করছে রুদ্রকে বাধা দিতে, কিন্তু সে কেন তা পারছে না। নিজেও জানে না ছোঁয়া। জান, তোমাকে সত্যি ভালোবাসি অনেক, তুমি শুধু আমার। রুদ্র ছোঁয়াকে আরো চেপে ধরছে। হঠাৎ ছোঁয়ার মনে পড়ল রুদ্রের পরিচয়। ছোঁয়া চোখ খুলেই রুদ্রকে ধাক্কা দিয়ে বাহিরে বের হয়ে গেল। বিকেল বেলা সবাই রওনা দেওয়ার জন্য রেডি হচ্ছে, আর ছোঁয়াও আনমনে রেডি হচ্ছে। মিম, শোন না। হ্যাঁ বল। বাসে কিন্তু তুই আমার সাথে বসবি। আচ্ছা। একে সবাই বাসে উঠছে। ছোঁয়া চারিদিকে তাকিয়ে দেখল আশেপাশে রুদ্র নেই। যাক বাবা, বাঁচা গেছে মনে হয়। সামনের বাসে উঠে গিয়েছে। ছোঁয়া আর জিনিসগুলো রেখেই বাসে উঠল। মিম আর ছোঁয়া একসাথেই বসল। ছোঁয়া আনমনে তাকিয়ে আছে বাহিরে। গাড়ি ছেড়ে দিয়েছে। হালকা বাতাসে ভালোই লাগছে, কিন্তু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে না ছোঁয়া। কারণ কোনো এক কারণে তার মন আজ যে স্থির না। বাহিরে তাকিয়ে থাকতে থাকতে কখন চোখ লেগে গেছে নিজেও জানে না ছোঁয়া। অনেকক্ষণ পরে ঘুম ভাঙল ছোঁয়ার। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গিয়েছে, ছোঁয়া তার টেরও পায়নি। ঘুম ভেঙে ছোঁয়া কাউকে জড়িয়ে তার ঘাড়ের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ছোঁয়া ভেবেছে এটা হয়তো মিম। কিরে মিম, তুই এত লম্বা হলি কবে, আর শরীরটা এত শক্ত কেন লাগছে বলেই ছোঁয়া মাথা উঠালো। আপনি? অবাক হয়ে বলে ছোঁয়া। আমি জান। ছোঁয়া নিজেকে সামলাতে ব্যস্ত, ওড়না ঠিক করছে রুদ্রর থেকে নিজেকে ছাড়িয়ে। মিম কোথায়? আছে পেছনে। আমি মিমের কাছে যাব বলে ছোঁয়া উকি মারতে যায়। আর তখনই রুদ্র ছোঁয়ার পিঠ চেপে ধরে দুহাত দিয়ে। কি করছেন টাকি? কি করছি? তুমি তো আমার বউ, আমি করতেই পারি। ছাড়বেন নাকি চেঁচাবো? তুমি চেঁচালে আমি কি করতে পারি তা তোমার ভালো করেই জানা আছে জান। রুদ্রের কথা বলার ধরন দেখে ছোঁয়ার কিছুটা ভয় লাগল। কি করবেন? খুন করবেন আমাকে? রুদ্র ছোঁয়ার পেট আরো শক্ত করে ধরে বলল, তোমাতে তো আমি খুন হয়েছি জান, সেই হিসেবে তুমিও খুনি। তোমার ঘুম মাখা মুখ, তোমার চোখ, তোমার ঠোঁট আমাকে পাগল করে দেয়। বোঝো না তুমি? বাসে সবাই আছে, প্লিজ কেউ দেখলে আমাকে খারাপ ভাববে। সবাই ঘুমাচ্ছে, আর আমি আমার বউকে যা ইচ্ছা করব। বউ বউ করবেন না, ভালো লাগে না। ছোঁয়া, আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি বাসি না। আচ্ছা, আপনার নাম তো ফারহান? আমার নাম ফারহান রুদ্র। চলবে।